আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ভাই বোনেরা, আমি হচ্ছে তোমাদের জুবাইর ভাই। বর্তমানে পড়াশোনা করতেছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে। তোমরা যারা ফার্স্ট ইয়ার বি ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছো, তাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এসএসসি জেনারেল ম্যাথ। যে জেনারেল ম্যাথ বই থেকে 15 নম্বর তোমাদের ভর্তি পরীক্ষায় এসে দিবে। তো এই ভর্তি পরীক্ষায় এসএসসি জেনারেল ম্যাথ ভালো করার জন্য তোমাদের প্রয়োজন হয় বিগত বছর প্রশ্নগুলো থেকে ভালো আইডিয়া নেওয়া এবং সেই প্রশ্নগুলো ভালোভাবে সমাধান করে নেওয়া। তো তোমরা এমনিতেই জেনারেল ম্যাথে ভয় পাও। তো পেছনে যে হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ, এই হোয়াইট বোর্ডে কিন্তু আমি পূর্বেও বিগত বছর প্রশ্ন সমাধান করেছি। সেটা হোয়াইট বোর্ডের অনুপাতে লিখে আবার সেগুলো মুছে কিন্তু সমাধান করতে হয়েছে। তো আজকে আমি তেমন স্কিপ করব না। তো A to Z আজকে এই ভিডিওতে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 2011-12 সালের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলা A to Z সমাধান করে দেবো। এটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন সমাধানের পর্ব 1। পরবর্তীতে আরো অনেক পর্ব আসবে। তো সেই পর্বগুলো পাওয়ার জন্য তোমাদের প্রয়োজন হবে এই ডিভাইস ইংলিশ একাডেমি সাথে থাকা। তো চলো আমি আমাদের প্রশ্ন সমাধান পর্বে ফিরে যাই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 61 নাম্বার, যেটা কিনা 2011-12 সালে নাম্বার ম্যাথ, জেনারেল ম্যাথ থেকে। তো আমি যদি প্রথম প্রশ্নটা পড়ি, যে 5টি ক্রমিক সংখ্যার যোগফল 105 হলে সবচেয়ে বড় সংখ্যাটি কত? তো 5টি ক্রমিক বলতে এখানে একের পরে 2 আসবে, 2 এর পরে 3, 3 এর পরে 4 আসবে, এভাবে কিন্তু ক্রমটা রক্ষা করবে। তো এখানে প্রথম সংখ্যাটা কত সেটা কিন্তু বলে দেয় নাই, সেজন্য আমাদের কি করতে হবে, একটা সংখ্যা ধরতে হবে। সো মনে করি প্রথম সংখ্যাটি এক্স। তো দ্বিতীয় সংখ্যাটি হবে তোমাদের x+1, তৃতীয় সংখ্যাটি হবে x+2, চতুর্থ সংখ্যাটি হবে x+3, পঞ্চম সংখ্যাটি হবে x+4। এই হচ্ছে তোমাদের 5টা সংখ্যা, যেই সংখ্যাগুলোর সমষ্টি কিনা তোমাদের 105। যদি এই 5টা সংখ্যার সমষ্টি 105 হয়, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা যোগ তৃতীয় সংখ্যা যোগ চতুর্থ সংখ্যা যোগ হচ্ছে তোমাদের পঞ্চম সংখ্যা ইকুয়াল টু হচ্ছে 105। এখন এখানে লক্ষ্য করো যে এক্স গুলা রয়েছে সবগুলার চিহ্নই কিন্তু প্লাস বা ধনাত্মক, তাহলে কিন্তু আমরা এই সবগুলা এক্স কে একসাথে নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হবে তোমাদের 5x, আর এখানে যে তোমাদের 1 2 3 5 রয়েছে এই সবগুলা যদি তুমি যোগ করো তাহলে হবে তোমাদের এখানে 10 ইজ ইকুয়াল টু হবে 105, বা 5x ইকুয়াল টু 105 মাইনাস 10, বা 5x ইকুয়াল টু হচ্ছে 95, বা x ইকুয়াল টু হচ্ছে তোমাদের 95/5 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমাদের 19, যেটা কিনা সবচেয়ে ছোট সংখ্যা। এখন এখানে যে x এর ভ্যালুটা বের হয়েছে, এইটা যদি আমরা কি করি, এখানে যে সবচেয়ে তোমাদের বড় সংখ্যা ছিল x+4, এখানে যদি বসিয়ে দিই তবে কিন্তু আমরা মানটা সহজে পেতে পারি। তো x এর মানটা যদি আমরা এখানে বসাই, সমান সমান 19+4 ইকুয়াল টু হচ্ছে 23, যেটা কিনা তোমাদের আজকের প্রশ্নের উত্তর। তো অপশন গুলোর মাঝে 23 অপশন আছে তোমাদের সি। তো 61 নম্বরের উত্তর হচ্ছে তোমাদের সি, 23। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো, দেওয়া আছে m+1/m=4 হলে m⁴ + 1/m⁴ এর মান কত? তো m⁴ + 1/m⁴ এর মান কত, এই প্রশ্নটা কিন্তু আমরা দুইভাবে সমাধান করতে পারি। এক হচ্ছে এখানে যে m+1/m⁴ আছে এটা কি করে, যে বর্গ করে, কিংবা এখানে যে m⁴ + 1/m⁴ এর ভ্যালুটা দেওয়া আছে সেটা এখানে আমরা সূত্র লিখে বসিয়ে কিন্তু সমাধান করতে পারি। তো আমি দুইটা প্রসেসই তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো প্রসেস হচ্ছে তোমাদের 1 1 বর্গ করে দেওয়া আছে m+1/m ইকুয়াল টু হচ্ছে 4। এখন আমি উভয় পক্ষকে বর্গ করব, বর্গ করলে হবে a+b² সূত্র হয়ে যাবে এই অংশে। যদি এই অংশে a+b²
সূত্র হয় তাহলে হবে এম স্কোয়ার প্লাস 2 × m ইন্টু হবে 1/m প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল টু হবে তোমাদের 16। এটা হচ্ছে তোমাদের প্রথম বর্গ। এখন এখান থেকে আমরা এই সংখ্যাটার বর্গ করে যে মানটা পেয়েছি সেই মানটাকে আবার আমরা বর্গ করব। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে যে এম স্কোয়ার আছে, এখানে 1/m স্কোয়ার আছে, এগুলো আমরা একসাথে এনে লিখতে পারি। আর এখানে যে এম আর এম কাটা যাবে সেই টুটা এই পাশে নিয়ে আমরা বিয়োগ করে দিতে পারি। সো এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তোমাদের 16 মাইনাস 2, বা স্কোয়ার প্লাস 1/m তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তোমাদের 14 তার হোল স্কোয়ার। বা তুমি যদি এই যে এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার কে বর্গ করো, সেটাও কিন্তু a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়। যদি এটার a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয় তাহলে হয়ে যাবে তোমার এখানে এম স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এম স্কোয়ার ইন্টু 1/m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাবে 196। এখানে একটা বিষয় লক্ষ্য করো, এইখানে যে 2 ইন্টু এম স্কোয়ার ইন্টু 1/m স্কোয়ার রয়েছে, এখানে কিন্তু আমরা কাটাকাটি করতে পারি। এখানে যে এম স্কোয়ার আছে এই এম স্কোয়ারকে আমরা কেটে দিতে পারি, তাহলে থাকবে কত এখানে 2। সেম ভাবে পূর্বের যে 2 ছিল আমরা কি করেছিলাম, ওটা ডান পাশে নিয়ে আমরা যে ভ্যালুটা ছিল সেখান থেকে বিয়োগ করেছিলাম। তাহলে এখানে হবে তোমাদের এম স্কোয়ার তার উপরে স্কোয়ার গুণ করো এম টু দি পাওয়ার 4 প্লাস এখানে যে 1/m টু দি পাওয়ার 4 রয়েছে সেটাকে যদি তুমি এখানে নিয়ে আসো 1/m টু দি পাওয়ার 4, আর এখানে যে 2 আছে সেই 2টাকে তোমরা কি করতে পারো, এই 196 থেকে তোমরা বিয়োগ করতে পারো। সো তুমি যদি বিয়োগ করো তাহলে হয়ে যাবে 196 মাইনাস 2 ইজ ইকুয়াল টু হবে 194, যেটা কিনা আজকের প্রশ্নের একটা উত্তর। এটা হচ্ছে তোমাদের প্রসেস 1 এর মাধ্যমে পাওয়া উত্তর 194। এখন কিভাবে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 প্রসেসটি ফলো করে এই 194 ভ্যালুটা পাওয়া যায় সেটাই আমরা এখন দেখব। সো লেটস গো। যদি এখানে লিখি প্রসেস 2, তো প্রসেস 2টা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা এখানে যে বর্গ করে যে ভ্যালুটা পেয়েছি সেই ভ্যালুটাকে আমরা এখন উপর নিচ থেকে উপরের দিকে যাব, অর্থাৎ আমরা বর্গ করে কি নিচের দিকে এসেছি, আমরা এখন এই বর্গটা ভেঙে আমরা উপরের দিকে নিয়ে যাব। আমরা যদি আবার প্রসেস 2 ফলো করি, যেখানে দেওয়া আছে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4, এখানে গিভেন ছিল তোমাদের m প্লাস 1/m ইকুয়াল টু ছিল 4। দেখো এখানে যে রাশিটা আমরা লিখছি m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4, এটাকে কিন্তু কি করা যায়, স্কোয়ার করা যায়, অর্থাৎ ভাঙা যায়। ভেঙে এটা কিন্তু অনুসিদ্ধান্ত হয়ে যায়। সেক্ষেত্রে কেমন হবে, সো m স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার তার হোল স্কোয়ার। দেখো এটা যদি a হয়, এটা যদি b হয়, তবে এখানে একটা অনুসিদ্ধান্ত হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা যদি অনুসিদ্ধান্ত এখানে অ্যাপ্লাই করি তাহলে হবে স্কোয়ার প্লাস অর্থাৎ 1b স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে হচ্ছে m স্কোয়ার ইন্টু 1/m স্কোয়ার। এটা হচ্ছে তোমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত। এখানে তো আর a আর b নাই, এর জায়গায় আছে হচ্ছে তোমাদের এখানে m স্কোয়ার, বির জায়গায় আছে 1/m স্কোয়ার। তার পরবর্তীতে এখানে আরেকটা বিষয় লক্ষ্য করো, এখন আমরা এই অনুসিদ্ধান্ত ভেঙে যে মানটা পেয়েছি, যেমন m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা একটা রাশি, পাশাপাশি এখানে 2 মানটা পেয়েছি। এখন এখানে যে মানটা আমরা পেয়েছি এটার কিন্তু আবার কি করা যায়,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত অ্যাপ্লাইটা করা যায়। এখন এখান থেকে আমাদের ডিসিশন নিতে হবে যে আসলে এই যে একটা রাশি এখানে দেওয়া আছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার, এখানে প্লাসের মান ব্যবহার করব না মাইনাসের মান ব্যবহার করব, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত, একটা হচ্ছে প্লাসের একটা হচ্ছে মাইনাসের। যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে তাই কিন্তু আমরা এখানে প্লাসের মানটা ব্যবহার করব। তো এখানে এম প্লাস ওয়ান বাই এম এর মানটা দেওয়া আছে বিদায় আমরা এখানে সেটাই অনুসিদ্ধান্ত লেখার ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে হবে এম প্লাস ওয়ান বাই এম আর হোল স্কোয়ার, এখানে যে স্কোয়ারটা ছিল সেই স্কোয়ারটা এটার উপরে বসবে আর যে টু ছিল সেই টু থাকবে। তো দেখো এম প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এটা কিন্তু মান আমরা উপরে ছিল যে 4, যদি আমরা এখন মানটা এখানে বসাই 4 স্কোয়ার মাইনাস 2, সরি এখানে একটু ভুল হয়েছে তোমাদের, এখানে আমি ওইটা লিখতে ভুলে গেছিলাম যে অনুসিদ্ধান্ত 2 ইন্টু এম ইন্টু হচ্ছে তোমাদের 1 বাই এম, তারপর হচ্ছে দ্বিতীয় ব্র্যাকেট তার স্কোয়ার মাইনাস পরবর্তী যে 2টা ছিল। এখন যদি তোমরা এটা ক্যালকুলেশন করো, তো ক্যালকুলেশন করলে হয়ে যাবে তার স্কোয়ার মাইনাস 2, তো 4 স্কোয়ার হচ্ছে তোমাদের 16 মাইনাস 2 তার স্কোয়ার মাইনাস 2 হচ্ছে তোমাদের 14 তার স্কোয়ার মাইনাস 2 সমান সমান 196 মাইনাস 2, উত্তর হচ্ছে 194। এটা কিন্তু তোমাদের আমি পূর্বে যে উত্তরটা পেয়েছিলাম বর্গ করে সেটা কিন্তু একই। এই হচ্ছে তোমাদের দুইটা প্রসেস। এখন প্রশ্ন হচ্ছে যে আমি পরীক্ষায় আসলে কোনটা অ্যাপ্লাই করব। আমি কি তোমাদের এখানে যে প্রসেস 1 অ্যাপ্লাই করব না প্রসেস 2 অ্যাপ্লাই করব, এটা সম্পূর্ণ তোমার উপরে ডিপেন্ড করবে যে তুমি কোনটা ইউজ করতেছো। হয়তো আমি আজকে এখানে দক্ষতা অর্জন করছি দেখে তোমাদের দুইটা প্রসেস কিন্তু দেখিয়ে দিচ্ছি, তো তোমাদের কাছে যেটা সুবিধা মনে হবে তুমি সেটাই করতে পারো। তবে তুমি কি করতে পারো যে প্রসেস 2 আছে এই প্রসেস 2টা অ্যাপ্লাই করবে, প্রসেস 1 এ দেখা যায় তুমি যদি এখানে বর্গ করতে গিয়ে ভুল করো সেই ক্ষেত্রে কিন্তু এক্স্যাক্টলি ভ্যালু আছে সেটা আসবে না। পরবর্তী এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 63 নাম্বার একটা প্রশ্ন দেওয়া আছে। তো প্রশ্নটা যদি আমরা পড়ি, যদি পি কিউ বেজোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি অবশ্যই জোড় সংখ্যা। দেখো এখানে কিন্তু দুইটা বেজোড় সংখ্যা পি এবং কিউ দেওয়া আছে, তাহলে উত্তরটা অবশ্যই পি কিউ এর মাধ্যমে আসবে। এখন আমরা এই পি কিউ এর মান ব্যবহার করে অপশনগুলো আমরা জাস্টিফাই করব, সেখানে আমরা কতগুলো কথা বলবো। দেখো প্রথম অপশনটা হচ্ছে তোমাদের পি ইন্টু কিউ, অর্থাৎ দুইটা বেজোড় সংখ্যার গুণফল, এটা জোড় না বেজোড় হবে। এখানে আমার কথা হচ্ছে এই কথাগুলো তোমাদের মাথায় রাখতে হবে যে দুইটা বেজোড় সংখ্যার গুণফল অবশ্যই বেজোড় সংখ্যা হবে। কেমন বেজোড় সংখ্যা হবে, আমরা যদি 3 এর নাম তো সবাই নিশ্চয়ই জানি যে 3 ইন্টু 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 9, 9 হচ্ছে বেজোড় সংখ্যা, তাহলে উত্তর তোমাদের এখানে এ নট কারেক্ট। তার পরবর্তীতে কথা হচ্ছে যে দুইটা বেজোড় সংখ্যার যোগফল যদি 2 দ্বারা ভাগ করা হয় তবে এটা কি আসবে, ভগ্নাংশ আসবে, নট জোড় আসবে। তো এটা আমরা একটু টেস্ট করি। ধরো 7 যোগ 3 দুইটা বেজোড় সংখ্যা নিলাম, সো এটা ইকুয়াল টু হবে তোমাদের 10, আর এটার যদি 2 দ্বারা ভাগ করো তাহলে হবে তোমাদের 5, যেটা কিনা বেজোড়, তাহলে এটা উত্তর হবে না। নাম্বার অপশনের ক্ষেত্রে দুইটা বেজোড় সংখ্যার গুণফলকে যদি তুমি 2 দ্বারা ভাগ করো সেটা অবশ্যই বেজোড় হবে। কেমন বেজোড় হতে পারে কিংবা ভগ্নাংশ আসতে পারে, যেমন আমরা জানি 5 ইন্টু 5 দুইটা বেজোড় সংখ্যা ভাগ হচ্ছে তোমাদের 2 ইকুয়াল টু হচ্ছে তোমাদের 12.5, যেটা কিন্তু ভগ্নাংশ, তো এটা উত্তর হবে না। যদি এটা উত্তর না হয় তো 5 নাম্বার যে অপশন আছে অবশ্যই এটা উত্তর। কিভাবে উত্তর হইতে পারে, দেখো এখানে তুমি যে ছোট সংখ্যা নিলাম 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, কিংবা আমি বড় সংখ্যা নিলাম 11 প্লাস নিলাম আমি 13 হয়ে যাবে তোমাদের 24, এটা জোড় সংখ্যা, তাহলে উত্তর কিন্তু তোমাদের এটাই। সো পরবর্তী প্রশ্ন, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পি কিউ দুটি ধনাত্মক বাস্তব সংখ্যা যেখানে পি গ্রেটার দেন কিউ, যদি পি মাইনাস কিউ ইকুয়াল টু 6 হয় এবং কিউ স্কোয়ার ইকুয়াল টু 3 হয় তাহলে পি ইকুয়াল টু কত। এখানে পি কিউ দুইটা ধনাত্মক সংখ্যা ওনারা বলে দিছে, তাহলে অবশ্যই ঋণাত্মক হবে না। যদি ঋণাত্মক না হয় তো এই প্রশ্নটাও কিন্তু তোমাদের দুইটা প্রসেসে সমাধান করা যায়। কিভাবে সমাধান করা যায়, এইখান থেকে তুমি কি করতে পারো, কিউ এর মানটা বের করে কিউ এর মানটা এখানে বসিয়ে মিডিল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে এখান থেকে পি এর মানটা বের করতে পারো। এই হচ্ছে প্রসেস 1। আরেকটা প্রসেস হচ্ছে যে
এখানে যে কিউ স্কোয়ার রয়েছে সেই কিউ স্কোয়ার এখানে তুমি রোট ওভার করেও কিন্তু এখানে পি মাইনাস কিউ এর জায়গায় বসিয়ে তুমি এই প্রশ্নটা সমাধান করতে পারো। এই হচ্ছে প্রসেস 2। তো আমি এখান থেকে তোমাদের মিডিল টার্ম ফ্যাক্টরটার মাধ্যমে তোমাদের সমাধান করে দেখিয়ে দিচ্ছি। আরেকটা অপশন কিন্তু শেষে তোমাদের হাতে থাকে, সেটা হচ্ছে মূল ধারা পরীক্ষা করার মাধ্যমে যদি এখানে যে দুইটা সমীকরণ রয়েছে সেই সমীকরণগুলা যদি সিদ্ধ হয় তবেই কিন্তু এখানে যে মানটা আমরা ব্যবহার করব সেটাই কিন্তু তোমাদের উত্তর হবে। সো আমি বলছিলাম যে মিডিল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে কিভাবে করা যায়। তো আমি এখানে লিখতেছি তোমাদের হচ্ছে প্রসেস 1, গিভেন মাইনাস কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে তোমাদের 6। সো মাইনাস কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 6 মাইনাস পি। দেখো এখানে যে দুইটা মান আসছে, যে কিউ এর চলকের আগে মাইনাস আছে কিন্তু 6 মাইনাস পি এর আগে কোনো মাইনাস নাই, তাহলে এই পক্ষ থেকে মাইনাসটা বাদ দেওয়ার জন্য এখান থেকে মাইনাসটা কমন নিতে হবে, তাহলে কিন্তু চিহ্ন পরিবর্তন হবে। যদি তুমি কমন নাও মাইনাস কিউ ইজ ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস পি, কমন নিলে পি মাইনাস 6, বা কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে পি মাইনাস 6। 1 নং সমীকরণ। সুতরাং ওই যে ওইখানে ছিল তোমাদের কিউ স্কোয়ার ইকুয়াল টু 3p, এখানে এখানে যে আমি কিউ এর মানটা পেয়েছি সেই মানটাই কিন্তু ব্যবহার করব। যদি আমি এখানে ব্যবহার করি তাহলে হবে কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি, বা পি মাইনাস 6 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 3p। এখন এইখানে আমরা যে মানটা পেয়েছি তোমাদের যে পি মাইনাস 6 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 3p, তো এটাকে কিন্তু আমরা কি করতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র লিখতে পারি। তো সূত্র লিখলে হবে তোমাদের পি স্কোয়ার মাইনাস 12 পি প্লাস হচ্ছে 36 ইজ ইকুয়াল টু হবে তোমাদের 3p। দেখো এখানে কিন্তু 3p আছে, এখানেও তোমাদের কি 12p আছে। এক্ষেত্রে যে পি গুলো আছে সেগুলো আমরা কি করতে পারি, আমরা এক পাশে নিয়ে আসতে পারি। যদি আমরা এক পাশে নিয়ে আসি সেক্ষেত্রে কিন্তু যে মিডিল টার্ম ফ্যাক্টরটা আছে সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি। যেমন পি স্কোয়ার মাইনাস 12p মাইনাস 3p প্লাস 36 ইজ ইকুয়াল টু 0। তো এখানেও তোমাদের পি রয়েছে, এখানেও পি রয়েছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে পি কমন নিতে পারি। পি কমন নিলে হবে পি পি মাইনাস 12। সেম ভাবে এখান থেকে আমরা কি করব, পি মাইনাস 12 এর সমান মান পাওয়ার জন্য এমন একটা ভ্যালু এখান থেকে কমন নিব যাতে এখানে পি মাইনাস 12 ভ্যালুটা এখানে আসে। সো আমরা যদি এখান থেকে 3 কমন নিই তাহলে হবে তোমাদের পি মাইনাস 12। এখন কথা হচ্ছে যদি তোমার প্রথম অংশে পি মাইনাস 12 আসছে কিন্তু দ্বিতীয় অংশে পি মাইনাস 12 আসে নাই, ধরো সেখানে 14 আসে, সেক্ষেত্রে বুঝবা যে তোমরা এখানে যে ক্যালকুলেশন গুলো করেছো সেখানে অবশ্যই কোনো না কোনো তোমাদের সমস্যা হয়েছে। এটা হচ্ছে একটা শর্ট টেকনিক যে আমার সমীকরণটা আসলে হচ্ছে কিনা, সমাধান আসবে কিনা। দেখো যেগুলা কমন আছে পি মাইনাস 12, পি মাইনাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এই ক্ষেত্রে পির মান হচ্ছে 12 অথবা 3। এই হচ্ছে দুইটা মূল যেগুলা কিনা আজকের প্রশ্নে তোমাদের উত্তর। অপশনে দেখবো যে কোনটা রয়েছে। দেখো প্রথম অপশন হচ্ছে 12, তাহলে অবশ্যই উত্তর তোমার এখানে কি, যে 12, 3 নাই। তারপরেও যদি তোমার কোনো সন্দেহ থাকে যে উত্তর 12 না, সেক্ষেত্রে তুমি কি করতে পারো, যে এখানে পি মাইনাস কিউ ইকুয়াল টু 6 রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা 12 মানটা বসিয়ে তোমরা কিন্তু সহজে এখানে কিউ এর মানটা বের করে এখানে অ্যাপ্লাই করে দেখবা যে এখানে কিউ এর মান যত পাও এখান থেকে ব্যবহার করলে এই কিউ স্কোয়ার ইকুয়াল টু তোমাদের 3p এর মানটা কিন্তু সমান হবে। সো এই হচ্ছে তোমাদের উত্তর। তার পরবর্তী প্রশ্ন দিকে আমরা যাই। একটি শিক্ষা প্রতিষ্ঠানে 55% ফেসবুক, 35% টুইটার, 20% সবচেয়ে দুইটাই আছে। তো এই প্রশ্নটা হয়তো তোমরা ধরতে পারছো যে সেট এবং ফাংশন থেকে আসছে, কিন্তু এটা সত্যি কি জেনারেল ম্যাথের অঙ্ক? না, এই প্রশ্নটা আসছে তোমাদের হায়ার ম্যাথ থেকে।
তো হায়ার ম্যাথ যারা এসএসসি তে সায়েন্স ছিল তারা হয়তো ধরতে পারবা, আর যারা নাই তারা তো সারাদিন পড়বে, কোনো কিছু পাইবে না। তো এই হায়ার ম্যাথের অঙ্ক সমাধানের ক্ষেত্রে সেট এবং ফাংশনে একটা সূত্র ছিল যে প্রতিজ্ঞা নয়। সেটা আমরা কি জানতাম? আমরা জানতাম নাম্বার অফ তোমাদের এফ ইউনিয়ন টি ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ এফ প্লাস নাম্বার অফ টি মাইনাস নাম্বার অফ এফ ইন্টারসেকশন টি। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া এখানে আপনি এই এফ কোথায় থেকে আনলেন, টি কোথায় থেকে আনলেন? হ্যাঁ, এখানে তুমি যে কোনো ভ্যালু ধরতে পারো, তোমাদের প্রশ্ন সুবিধার্থে আমি মন গড়া মান ধরে নিয়েছি যে এখানে এফটা হচ্ছে তোমাদের ফেসবুক, টিতে হচ্ছে তোমাদের টুইটার। এখন কথা হচ্ছে এই প্রশ্নের আলোকে তোমাদের এই সূত্র কতটা সামঞ্জস্যপূর্ণ। দেখো এখানে নাম্বার অফ কত, এই নাম্বার অফ এফ কিন্তু একটা আলাদা ভ্যালু বহন করে যেটা কিনা 55% ফেসবুক ব্যবহারকারী আছে। নাম্বার অফ টি একটা আলাদা ভ্যালু ব্যবহার করে যেটা কিনা প্রতিজ্ঞা এইটা কিন্তু আলোচনা করছে 30%। আবার আমরা জানি যদি উভয় প্রকারের কোনো অংশগ্রহণকারী থাকে সেক্ষেত্রে কি হয়, ইন্টারসেকশন হয়, অর্থাৎ ছেদ করে। এক্ষেত্রে 20% কি আছে, দুটি আছে, সেক্ষেত্রে অবশ্যই এখানে তোমাদের কি হবে, ইন্টারসেকশন হবে। তো এখান থেকে তুমি যদি অ্যাপ্লাই করো তবে এখানে যারা অবশ্যই ব্যবহার করে সেই অংশগুলা পাবা, কিন্তু উত্তর বলছে যে কত শতাংশের কিছুই নেই। সেই নাই পাওয়ার জন্য এই সূত্রের মাধ্যমে যে মানটা পাইবা সেই মানটা পাওয়ার পর টোটাল যতটুকু আছে সেখান থেকে বিয়োগ করতে হবে। তো আমরা যদি এখানে মানগুলো ব্যবহার করি, নাম্বার অফ এফ ইকুয়াল টু হচ্ছে তোমাদের 50% প্লাস 35% মাইনাস হচ্ছে তোমাদের 20%। তো তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে হবে এখানে 70। এগুলা হচ্ছে ব্যবহারকারী আছে, সেটা হোক তোমার এখানে ফেসবুক ব্যবহারকারী কিংবা টুইটার ব্যবহারকারী অথবা উভয়টাই ব্যবহারকারী, এগুলা হচ্ছে আছে। এখন নাই যেগুলা সেগুলা অবশ্যই বের করতে হবে, আর বের করার জন্য এখান থেকে তোমার শেষের অংশটা পড়তে হবে যে কত শতাংশ তাতে এসব কিছু রয়েছে। এখন এখানে একটা শব্দ আছে যে শতাংশ। শতাংশ বলতে গেলেই আমাদের উচ্চারণ এসে যায় অর্থাৎ পার্সেন্টেজ, অর্থাৎ 100। তাহলে এখানে একটা শব্দ মিসিং আছে, সেটা হচ্ছে যে টোটাল ব্যবহারকারী কতজন। এখন টোটাল ব্যবহারকারী বের করার জন্য তোমাকে অবশ্যই এই শতাংশ শব্দের উপরে ডিপেন্ড করতে হবে। যদি আমাদের পার্সেন্টেজ বলতে 100 বোঝায় কিংবা শতাংশ বলতে 100 আসে, তাহলে আমরা এখান থেকে ধরে নিতে পারি সুতরাং সরি নাম্বার অফ এফ ইউনিয়ন টি ইউনিভার্স অর্থাৎ পূরক সেট টোটাল থেকে। তো পূরক সেট তোমরা যদি ওই সেট গুলো ভালোভাবে না করো তাহলে হয়তো এই বিষয়গুলো তোমাদের কাছে ধরা দিবে না। তো পূরক সেট আমরা জানি যেটার উপরে ইউনিভার্স থাকে সেটা কি হয়, যে টোটাল থেকে আমাদের ভাগ দিতে হয়। তো টোটাল সমান সমান আমরা সংজ্ঞায়িত করতে পারি সেটা হচ্ছে নাম্বার অফ এস মাইনাস এখান থেকে যে ব্যবহারকারী গুলা পেয়েছি নাম্বার অফ এফ ইউনিয়ন টি। নাম্বার অফ এস সমান সমান আমরা জানি 100। তুমি যদি এখান থেকে 70 কি করো, মাইনাস করো, সেক্ষেত্রে হয়ে যাবে তোমাদের 30%। অর্থাৎ 30% তোমাদের এখানে কোনোই ব্যবহারকারী নাই, যেটা হচ্ছে তোমাদের আজকের প্রশ্নের উত্তর। তো আমরা দেখি যে 30% কোথায় আছে, উত্তর হচ্ছে তোমাদের সি। পরবর্তী প্রশ্ন যেটা কিনা আমার স্ক্রিনশটের মাধ্যমে সংগ্রহ করতে হয়েছে কারণ এটা লিখতে গেলে অনেক জটিল হয়ে যায়। দেখতে পাচ্ছ যে log t টু দি পাওয়ার n ইকুয়াল টু 7 হলে n সমান সমান কত। তো এই প্রশ্নটার সাথে সামঞ্জস্যপূর্ণ একটা সূত্র কিন্তু তোমাদের বইয়ে আছে। সূত্রটা হচ্ছে তোমাদের কে সূত্র, যে log a টু দি পাওয়ার a ইকুয়াল টু হচ্ছে তোমাদের 1। তো এখানে যে তোমরা 3টা দেখতে পাচ্ছ এই 3টা হচ্ছে এর জায়গায় আছে আর n এর জায়গায় আছে তোমাদের a, আর এখানে যে 1 দেখতে পাচ্ছ সেটার ভ্যালু হচ্ছে 7। এই ক্ষেত্রে আমরা জানি যে লগ থেকে কিন্তু কি করা যায়, সূচকে নেওয়া যায়, সূচকে নিলেই কিন্তু তোমাদের এখানে যে লগ আছে সেই লগটা বাদ করে যাবে। তো আমরা যদি এই লগ থেকে সূচকে নিই সেই ক্ষেত্রে অবশ্যই যে বৃত্তি আছে সেই বৃত্তি চলে যাবে, এখানে যে ভ্যালু আছে সেই ভ্যালু নিচে
তবেই কিন্তু এখানে এ একটা স্বতন্ত্র ভ্যালু দাঁড় করবে, যেটা কিনা তোমাদের এখানে এ রয়েছে। সো আমরা যদি লিখি গিভেন অফ 3 to the power n ইজ ইকুয়াল টু হচ্ছে 7, বা n ইজ ইকুয়াল টু হচ্ছে 3 to the power 7 ইকুয়াল টু হচ্ছে, আমরা যদি এখানে ক্যালকুলেট করি তবে হবে তোমাদের 2187, যেটা কিনা আজকের প্রশ্ন তোমাদের উত্তর 2187, অপশন হচ্ছে সি। পরবর্তী প্রশ্ন, যে প্রশ্নটা কিন্তু তোমাদের সূচক থেকে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ 3 to the power x+2 ইজ ইকুয়াল টু 27 to the power x হয়, তাহলে x এর মান কত? যেটা কিনা x একটা স্বতন্ত্র ভ্যালু উপরে সূচক হিসেবে দেওয়া আছে। তো এখানে একটা বিষয় লক্ষ্য করো যে আমরা সূচকের মাধ্যমে কিন্তু বড় সংখ্যাকে ছোট করে লিখতে পারি। যদি কোনো সংখ্যা সূচকের মাধ্যমে লিখি তবে কিন্তু ছোট হয়ে যায়, সেক্ষেত্রে এখানে যে একটা বড় সংখ্যা আছে 27, এটাকে সূচকের মাধ্যমে লেখা যায়। 27 কে আমরা লিখতে পারি কিউব। এভাবে আমরা কিন্তু 27 কে সূচকের মাধ্যমে লিখতে পারি। তাহলেই কিন্তু এখান থেকে x এর ভ্যালুটা বের করার জন্য আমরা 3 কেও বাদ দিতে পারবো এবং x এর ভ্যালুটা সহজে পেয়ে যেতে পারবো। সো আমরা যদি লিখি এটা, আমি কিন্তু প্রশ্নের মাধ্যমে তোমাদের লিখে দিচ্ছি যে পরবর্তী অপশন, বা t⁴x+2 ইজ ইকুয়াল টু হচ্ছে 3 কিউব তার পাওয়ার x, বা t⁴x+2 ইজ ইকুয়াল টু হচ্ছে t⁴3x। দেখো এই পাশেও 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, এক্ষেত্রে আমরা কি করতে পারি, উভয় পাশে 3 কিন্তু ভাগ দিতে পারি। যদি আমরা উভয় পাশে 3টাকে বাদ দিই তাহলে তোমাদের হয়ে যাবে x+2 ইজ ইকুয়াল টু হবে 3x। পাশেও x রয়েছে, এই পাশে x রয়েছে, তাহলে কিন্তু x বাদ দেওয়া যায়। সো আমরা লিখতে পারি যে 2 ইজ ইকুয়াল টু 3x মাইনাস x, বা 2 ইজ ইকুয়াল টু হবে 2x, বা x ইকুয়াল টু হবে 2/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এটাই হচ্ছে তোমাদের আজকের প্রশ্নের উত্তর। তো অপশন হচ্ছে এ নাম্বারে 1 রয়েছে, তো উত্তর 1। তার পরবর্তী প্রশ্ন, একটা ধারা দেওয়া আছে, কোন ধারা এটা কিন্তু আমরা জানি না। আবার দেখা যায় একটা শেষ একটা পদ দেওয়া আছে এবং বলা হয়েছে এটা সমষ্টি নির্ণয় করার জন্য। তো এটা কোন ধারা সেটা আমরা জানি না, কিংবা এখানে পদ কয়টা আছে সেটাও জানি না। কেন বলতেছি পদ কয়টা আছে কেন জানি না? দেখো, তোমাদের কাছে অধিকাংশ স্টুডেন্ট যে ভুলটা করবে সেটা হচ্ছে শেষ পদ ধরে নিবে হচ্ছে 73, কারণ 73 শেষে দেওয়া আছে। আমরা জানি যে পদ শেষে আছে সেই পদ অবশ্যই কি হবে, শেষ পদ হবে। তো আমি তোমাদের সাথে একমত যে এটা শেষ পদ, কিন্তু তোমরা কি বলতে পারবা এই ডট ডটের মাঝে কতগুলা পদ আছে? অবশ্যই না। যদি না বলতে পারো তবে অবশ্যই সমষ্টি সূত্র অনুযায়ী আমার এন বের করতে হবে। তার প্রথমে আমাদেরকে ডিটেক্ট করতে হবে যে আসলে এটা কি দ্বারা। চলো আমরা ডিটেক্ট করি যে এটা আসলে কি দ্বারা। দেখো এখানে প্রথম যেটা দেওয়া থাকে এটা প্রথম পদ, এটা আমরা সবাই জানি। তো প্রথম পদ থেকে দ্বিতীয় পদ পর্যন্ত অন্তর হচ্ছে 2। সেম ভাবে দ্বিতীয় থেকে তৃতীয় পদ পর্যন্ত অন্তর হচ্ছে 2, তৃতীয় থেকে চতুর্থ পদ পর্যন্ত অন্তর হচ্ছে 2, চতুর্থ থেকে পঞ্চম পদ পর্যন্ত অন্তর হচ্ছে 2। তো আমরা জানি যে ধারার অন্তর সবসময় সমান থাকে সেটা অবশ্যই কি দ্বারা, সমান্তর দ্বারা। এখন কিন্তু ওই ধারাটা ডিটেক্ট করার ফলে আমাদের সূত্র ব্যবহারও কিন্তু সহজ হয়ে গেছে, যে আমরা এখন সমান্তর দ্বারা সূত্রটা এখানে ব্যবহার করতে পারি। তার প্রথমে কিন্তু এন নির্ণয় করতে হবে। আমরা এর মান পাইলাম এখান থেকে, ডির মান পেয়ে গেলাম। তো এখন এন নির্ণয় করব। এটা কি বলতে পারি, আমরা বলতে পারি যে এন তম পদ। তো যদি আমরা এটাকে এন তম পদ বলি, আর এন তম পদের একটা সূত্র কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে তোমাদের এন তম পদ ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি। সো এখানে কিন্তু তোমাদের 3টা মান আছে, এন তম পদ আছে, এ আছে, ডি আছে। তো মানগুলো যদি আমরা বসাই, এন তম পদ জানি হচ্ছে 73 ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস এন এর মান আমরা জানি না, ওইটা এভাবেই থাকবে, ডির মান হচ্ছে 2। সো 73 ইজ ইকুয়াল টু হবে তোমাদের 1 প্লাস 2n মাইনাস 2, বা 73 ইকুয়াল টু হচ্ছে তোমাদের
2n মাইনাস 1 বা 2n ইজ ইকুয়াল টু হচ্ছে 73 প্লাস 1 বা 2n ইজ ইকুয়াল টু হচ্ছে 74 বা n ইকুয়াল টু হচ্ছে 74 ভাগ 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 37। তাহলে আমরা কিন্তু এখন সহজে বলে দিতে পারি যে এখানে যে 73 নাম্বার যে পদটা ছিল সেটা অবশ্যই আমাদের এখানে যে উত্তরটা পেয়েছি অর্থাৎ 37 নাম্বার পদটা হচ্ছে 73। এখন এখানে যে আমরা পাইলাম 73, এই 37টা পদেরই কিন্তু এখন আমরা সমষ্টি নির্ণয় করব। তাহলে আমরা কি জানি? আমরা জানি সমষ্টিকে প্রকাশ করা হয় এস দ্বারা। S37 হচ্ছে 37টি পদের সমষ্টি। এটার সূত্রটা হচ্ছে তোমাদের এখানে n/2 ইন্টু হচ্ছে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d তার ব্র্যাকেট। সো এই যে এখানে 37 হয়েছে, সেই 37 এর ভ্যালুটাই কিন্তু এখানে আমরা n এর জায়গায় ব্যবহার করব। যদি ব্যবহার করি তাহলে হবে 37/2 ইন্টু হচ্ছে 2 ইন্টু 1 প্লাস 37 মাইনাস 1 ইন্টু হচ্ছে তোমাদের এখানে 2। এখন যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে হবে 37/2 ইন্টু হচ্ছে 2 প্লাস 36 ইন্টু হচ্ছে তোমাদের 2। 37/2 একটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে হবে 2 ইন্টু 37 হচ্ছে 74, 37/2 গুণ হচ্ছে 76। সো এখানে যে 76 আছে সেই 76 কে কিন্তু কাটা যায়। তো 76 কে কাটা গেলে হবে 37 ইন্টু, তুমি যদি ওই 2 দ্বারা ওই 76 কে কাটো সেখানে হবে তোমাদের 37 ও 37 সমান সমান উত্তর হচ্ছে তোমাদের 37 স্কোয়ার। এটাই আসে 37 স্কোয়ার হলে তোমাদের উত্তর আসবে এখানে অপশন গুলা থেকে 1372। সো আজকের প্রশ্নের উত্তর হচ্ছে এখানে 1372। পাশের চিত্রে থিটার মান কত? এখানে একটা আমাদের চিত্র দেওয়া আছে যেটা একটা বিষমবাহু ত্রিভুজ, তার মাঝে একটা দেখা যাচ্ছে সার্কেলও দেওয়া আছে। এখানে সার্কেলের ভিতরে কিন্তু আমাদের থিটাটা অবস্থিত, এই থিটার মান বের করতে হবে। তো এই থিটার মান বের করার জন্য আমাকে একটা বিষয় জানতে হবে যেটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে যে এখানে থিটার ভিতরে আমরা যদি একটু লক্ষ্য করি, ও এ থেকে এবং ও সি থেকে দুটাই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে ও সি ইজ ইকুয়াল টু ও এ, যেটা কি সমান। যদি একটা ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান হয় সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই ত্রিভুজটা কি, যে সমদ্বিবাহু। সমদ্বিবাহু। আর আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজ দ্বারা তার কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয় সেখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এ পর্যন্ত হচ্ছে আমার জানতে হবে যে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যদি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার পরবর্তীতে একটা তোমাদের ত্রিভুজ ক্ষেত্র থেকে একটা কথা আছে যে, একটু ভালো করে শোনো, বৃত্তের পরিধি কোণ বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের অর্ধেক। আমি আবার বলতেছি, বৃত্তের পরিধি কোণ, আর আমরা বৃত্তের পরিধি নির্ণয় করি কি 2πr²। আর সেই পরিধিটা অবশ্যই এই যে একটা সার্কেল আছে সেটা। তো এই বৃত্তের পরিধির উপর উৎপন্ন কোণ অবশ্যই এখানে যে থিটা কোণ আছে পাশাপাশি এখানে যে এ কোণ আছে সেইটা। তাহলে যদি পরিধি কোণ কেন্দ্রে উৎপন্ন কোণের অর্ধেক হয় আর কেন্দ্রে উৎপন্ন কোণ যদি এখানে 60 ডিগ্রি হয় তাহলে অবশ্যই থিটা কোণ ইকুয়াল টু হবে এখানে তোমাদের 30 ডিগ্রি। এটাই হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্ন, এটা হচ্ছে তোমাদের যে 17 নাম্বার অধ্যায় আছে বইয়ের, সেই 17 নাম্বার থেকে আসছে, যে পরিসংখ্যান থেকে বলা হয়েছে একটি শ্রেণীতে বার্ষিক পরীক্ষার কলা ও বাণিজ্য শাখার 20 জন, 35 জন এবং 45 জন শিক্ষার্থীর যথাক্রমে 60, 65, 70 গড় নম্বর পেয়ে থাকলে সকল শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর কত? সো সকল শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর মানে গড়, এখানে কিন্তু একটা এভারেজ মান কিন্তু দেওয়া আছে।
যেমন 60, 65, 66, 70। এই যে মানগুলা দেওয়া আছে সেগুলা হচ্ছে তোমাদের এই 20 জন শিক্ষার্থীর মাঝে 60 নাম্বার একজন পাইছে, সেটা হইতে পারে তোমাদের যে 7 নাম্বার স্টুডেন্ট। পাশাপাশি এখানে যে 35 জন স্টুডেন্ট আছে, সেই 35 জন স্টুডেন্টের 7 নাম্বার স্টুডেন্টটা কিন্তু 65 পাইছে। পাশাপাশি এখানে যে 45 জন স্টুডেন্ট আছে, সেই 70 নাম্বার 7 নাম্বার স্টুডেন্টটা পাইছে। এখন প্রশ্নের আলোকে বলা হয়েছে, যদি এই যে মার্কগুলা পাইছে এখানে, যে টোটাল যতজন স্টুডেন্ট আছে, সেই স্টুডেন্ট গুলা যদি একসাথে করা হয়, এই নাম্বার গুলা যদি একসাথে করা হয়, তাহলে একটা ওয়ান এভারেজ ইকুয়াল টু কত আসবে, সেটাই প্রশ্নে চাইছে। তো আমরা সাধারণত 1+2+3+4 এই সকল, এখানে 4 ইজ ইকুয়াল টু এভারেজ, এভাবে কিন্তু আমরা গড় নির্ণয় করছি। এটার পাশাপাশি তোমাদের বইয়ে আর একটা হচ্ছে ওয়াইটেড এভারেজ, অর্থাৎ গুরুত্বযুক্ত শব্দের গড় নির্ণয়। তো এই গড় নির্ণয়ের প্রক্রিয়াটা হচ্ছে, যতজন থাকবে সেখানে তাদের গুরুত্ব যত হবে, অর্থাৎ এখানে যতজন বলতে এখানে 20 জন আছে, 20 জনের এক একজনের গুরুত্ব হচ্ছে তোমাদের 60 করে। পাশাপাশি এখানে যে 35 আছে, সেই 35 এর গুরুত্ব হচ্ছে 65 করে। গুরুত্ব যতজন থাকবে সেই জনের সাথে তার গুরুত্ব গুণ করে যোগ করে তাকে যতজন, অর্থাৎ যতগুলা এখানে সংখ্যা আছে সেগুলো দ্বারা ভাগ করতে হবে। ঠিক তোমাদের ওই যে স্যাম্পল ইউজুয়ালি তোমরা যে গড়গুলা নির্ণয় করো সেভাবে। তো আমরা যদি এখানে লিখি যে টোটাল শিক্ষার্থীর সংখ্যা, মোট শিক্ষার্থী ইজ ইকুয়াল টু হচ্ছে তোমাদের 20 প্লাস 35 প্লাস হচ্ছে 45। যদি তোমরা যোগ করো তাহলে হবে 5 5 10 শূন্য, হাতের হচ্ছে 1, 4 3 7 আর 2 9 10, মানে হচ্ছে টোটাল 100 জন এখানে আছে। ওকে, টোটাল 100 জন আছে। এখন এই 100 জনের টোটাল গুরুত্ব কতটুকু, অর্থাৎ কত নাম্বার তারা 100 জনে পেয়েছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 100 জনের মোট নম্বর, 100 জনের মোট নম্বর ইজ ইকুয়াল টু হবে তোমাদের 20 ইন্টু কত ছিল এখানে 60 প্লাস 35 ইন্টু 65 প্লাস হচ্ছে 45 ইন্টু হচ্ছে 70। এটাই হচ্ছে টোটাল তাদের গুরুত্ব। এখন তোমরা যদি ওই সবগুলা একসাথে ক্যালকুলেশন করো, তো আমি তোমাদের এখানে দেখাচ্ছি যে 55 ইন্টু হচ্ছে 70, এটাই হচ্ছে টোটাল 6625। 6625 এটা হচ্ছে তাদের টোটাল। এখন তাদের এভারেজ বের করার জন্য, এভারেজ ইজ ইকুয়াল টু হচ্ছে 6725 ভাগ 100। তো ভাগ হচ্ছে তোমাদের 100, উত্তর হচ্ছে তোমাদের 66.25। এই হচ্ছে আজকের উত্তর। তো অপশনগুলো যদি আমি চেক করি, অপশন হচ্ছে ডি। এই হচ্ছে তোমাদের 2011-12 সালে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো, সাস্টের প্রশ্ন সমাধান পর্ব। তো পরবর্তী ধারায়, অর্থাৎ 2012 থেকে তোমাদের 13-14 এই প্রশ্নগুলো সমাধান করে আমি ধারাবাহিকভাবে তোমাদের দিব। তো সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য তোমাদের প্রয়োজন হবে এই যুব ইংলিশ একাডেমির সাথে থাকে।